যেটা আমি এখন বলতে চাইছি সেটা হচ্ছে আমরা ডিপ, স্ট্রাইক লাইন, ডিপের ডিরেকশন, ডিপ অ্যামাউন্ট কিভাবে বের করতে হয় এগুলো সব দেখে নিয়েছি। এবার যখন আমরা জিওলজিক্যাল ক্রস সেকশন আঁকবো, তখন আমাদেরকে যেটা করতে হয়, আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছি, আমরা সাধারণত বেডিং প্লেন থেকে ডিপ অনুযায়ী বেডিং প্লেন যেখানে প্রোফাইলে কাট করবে সেই অনুযায়ী আমরা টেনে দিই। আমরা কিন্তু প্রতিটি যে বেড, তার থিকনেস যেটা বাস্তবে ম্যাপে দেখাচ্ছে সেই অনুযায়ী প্রোফাইল হয়েছে কিনা সেটা আমরা খেয়াল করি না। কিন্তু মনে রাখবে, থিকনেস ইজ ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ জিওলজিক্যাল মানচিত্রে বা যে কোনো জিওলজিক্যাল ফরমেশনে যখন শিলাস্তরগুলো তৈরি হয়, তখন তারা পরপর তৈরি হয়। তো তাদের থিকনেসটা মেনটেন করাটা কিন্তু খুব জরুরি। অনেক সময় কি হয়, আমরা এই যে প্রোফাইলটা ড্র করি, সেই প্রোফাইলের কোনো যদি ত্রুটি আমাদের থেকে যায়, তাহলে কি হবে, আমরা ভুলভাবে আমাদের বেডগুলো রিপ্রেজেন্ট হবে। ডিপ ঠিক থাকলেও থিকনেসটা বদলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে থিকনেসটা কিভাবে আমরা বের করতে পারি? থিকনেসটা বের করার দুটো উপায় আছে। ঠিক আছে? টু মেথডস: আইডেন্টিফাই অর টু মেজার দ্য থিকনেস। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই যে থিকনেস দু রকম, অর্থাৎ জিওলজিক্যাল মানচিত্রে আমরা দু রকমের থিকনেস পেয়ে থাকি। একটাকে বলা হয় ট্রু থিকনেস, একটাকে বলা হয় ভার্টিক্যাল থিকনেস। এগুলো আমার মনে হয় পার্ট ওয়ানে যখন জিওমর্ফোলজি পড়েছি সেখানে এগুলো জানার কথা। ট্রু থিকনেস ব্যাপারটা কি, আর ভার্টিক্যাল থিকনেস ব্যাপারটা কি? ধরো এটা একটা বেড, ঠিক আছে? এটা একটা বেড, এটা একটা ভাঁজের বাহু হতে পারে বা একটা ইউনিক্লিয়ার স্ট্রাকচার, যাই হোক। আমরা হরাইজন্টাল স্ট্রাকচারের কথা এখানে বলছি না, কারণ হরাইজন্টাল স্ট্রাকচারের থিকনেস আমরা বলতে পারবো না। কিন্তু ইউনিক্লিয়ার স্ট্রাকচার এবং ফোল্ডেড স্ট্রাকচার, যেখানে কন্ট্যুর কাট করে বেডিং প্লেনকে এবং স্ট্রাইক লাইন টানতে পারি, সেখানে কিন্তু আমরা একদম এক্স্যাক্টলি থিকনেস কি সেটা মানচিত্র থেকে বের করতে পারি। যাই হোক, তো এই যে বেডিং প্লেনটা আমি এঁকেছি, এটা আমার হরাইজন্টাল লাইন, তাহলে হরাইজন্টালের সাপেক্ষে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন, পারপেন্ডিকুলার। তাহলে আমরা যখন পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো বেডের থিকনেস মাপবো, দ্যাট ইজ কল্ড ভার্টিক্যাল থিকনেস, তাই তো? কিন্তু এই বেডের ট্রু থিকনেস বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে কোনো বেডের আপার বেডিং প্লেন এবং লোয়ার বেডিং প্লেন, আপার বেডিং প্লেন এবং লোয়ার বেডিং প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা যদি থিকনেস মাপি, সেটাকে আমরা বলবো ট্রু থিকনেস। বুঝলে কিনা বলো? কুইক রেসপন্স করো। স্যার আরেকবার বলেন। যে কোনো বেড তার ভার্টিক্যাল ডিরেকশনে, অর্থাৎ অনুভূমিক, ভূপৃষ্ঠের অনুভূমিক এর সঙ্গে যেটা ভার্টিক্যাল বা পারপেন্ডিকুলার ডিরেকশন, সেই ডিরেকশনে যখন আমরা ডিপ মাপবো, সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল থিকনেস। যখন পারপেন্ডিকুলার ডিরেকশনে, অর্থাৎ এক্ষেত্রে তার মানে বেড কত ডিগ্রি কোণে হেলে আছে সেটা ম্যাটার করছে না, আমরা জাস্ট আপার বেডিং প্লেন এবং লোয়ার বেডিং প্লেন এই দুটোর মধ্যে যে গ্যাপ, সেটাই থিকনেস। সেই গ্যাপটা আমরা কোন ডিরেকশনে মাপছি? আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে মাপছি, তাই এটাকে ভার্টিক্যাল থিকনেস বলা হচ্ছে। কিন্তু একটা বেডের ট্রু থিকনেস বেসিক্যালি কিন্তু সেই বেডের দুটো বেডিং প্লেন তাদের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, নট হরাইজন্টাল লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। বেডিং প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে যখন আমরা ডিপ মাপবো, তখন সেটা হয়ে যাবে ট্রু থিকনেস, কারণ ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেডের পুরুত্ব বা থিকনেস, ট্রু থিকনেসটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল থিকনেস ইজ গ্রেটার দ্যান ট্রু থিকনেস। বুঝতে পারলে কিনা? ভালো করে ছবিটার দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে। একটা বেড যদি হেলে থাকে,
তাহলে তার যে ভার্টিক্যাল থিকনেস সেটা সবসময় বেশি হয় ট্রু থিকনেসের তুলনায়, এবং ডিপ যত বেশি হবে, বেডের ডিপ যত বেশি হবে তত ভার্টিক্যাল থিকনেস বেশি হবে, কিন্তু ট্রু থিকনেস তার কোনো বদল হবে না। তার মানে ভার্টিক্যাল থিকনেস ডিপেন্ড করছে বেডটা কত ডিগ্রি কোণে হেলে আছে, অর্থাৎ বেডের ডিপের উপরে ভার্টিক্যাল থিকনেস ভ্যারি করবে, কিন্তু ট্রু থিকনেস ভ্যারি করবে না, সেই বেডের ডিপ যাই হোক না কেন। ক্লিয়ার এটুকু? রেসপন্স প্লিজ। হ্যাঁ স্যার। এবার আমরা থিকনেস বের করব, সেটাতে আমি শুরু করেছিলাম। আমি বললাম দুটো মেথড রয়েছে থিকনেস বের করার। কি কি সেই দুটো মেথড? একটা মেথড হচ্ছে সবচেয়ে সহজ মেথড, মেথড 1, এটা সবাই করে থাকে। আমরা যে প্রোফাইলটা আঁকি, কারণ পরীক্ষাতে আমরা যখন অফলাইনে পরীক্ষা নিয়েছি সেখানে জিওলজিক্যাল ম্যাপ থাকতো এবং প্রোফাইল আঁকতে হতো, ক্রস সেকশন আঁকতে হতো। সেখানে ছেলেমেয়েরা স্টেপ বাই স্টেপ প্রোফাইল আঁকলো, যেমন ভাবে তারা শিখেছে, তারা বেড গুলো আঁকলো। তারপরে তারা যখন ইন্টারপ্রিটেশন লিখছে, জাস্ট এখান থেকে ভার্টিক্যাল থিকনেস আর ট্রু থিকনেস তারা মেপে নেয়, প্রতিটি বেডের স্কেল দিয়ে মেপে নেয়। ঠিক আছে? সাধারণত সব থেকে উপরের বেড আর সব থেকে নিচের বেড তাদের থিকনেস আমরা জানি না বা বের করতে পারি না, সেই জন্য আমরা লেস দেন, গ্রেটার দেন এরকম একটা করি সাধারণত। এখানে ম্যাক্সিমাম যতটা দেখতে পাচ্ছি তার থেকে বেশি বলে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে? এটা একটা সহজ পদ্ধতি, অর্থাৎ আমি প্রোফাইলটা আঁকার পরে সেখানে স্কেল দিয়ে কত সেন্টিমিটার বা কত ইঞ্চ হচ্ছে সেই অনুযায়ী আমার যে স্কেল আছে সেই স্কেলে ফেলে আমি সেখান থেকে থিকনেসটা বের করতে পারি। ওকে, এটা একটা সহজ মেথড, মেথড 1। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমার প্রোফাইলে কোনো ত্রুটি থাকে, তাহলে আমার যে বেড গুলো আমি যেটা এঁকেছি গ্রাফিক্যাল মেথডে, সেখানেও তো ত্রুটি আসতে পারে, তার মানে থিকনেস আলাদা আসতে পারে আমার আঁকাতে, ম্যাপে হয়তো অন্যরকম আছে। তাহলে সরাসরি ম্যাপ থেকে যদি আমরা থিকনেস বের করার চেষ্টা করি, সেটা কিভাবে সম্ভব? আমরা ম্যাপে ফিরে যাচ্ছি, তাহলে মেথড 2 আমরা থিকনেস বের করব। এক্ষেত্রে আমরা খুব সহজেই ম্যাপ থেকে ভার্টিক্যাল থিকনেস বের করতে পারি। এটা মাথায় রাখবি, ট্রু থিকনেস কিন্তু নয়। আমরা ম্যাপ থেকে সরাসরি অধিকাংশ ক্ষেত্রে ভার্টিক্যাল থিকনেসটা বের করতে পারি। কিভাবে? দেখো, এই ম্যাপটা ভালো করে খেয়াল করো। আমরা যখন স্ট্রাইক লাইন টানি, আমি বলেছিলাম একটা সিরিজের জন্য এক জোড়া স্ট্রাইক লাইন, তাতে আমার কাজ চলে যাবে। কিন্তু আমাকে যদি থিকনেস বের করতে হয়, তাহলে আমি একাধিক স্ট্রাইক লাইন টানতে পারি। তো আমি প্রথমে দুটো স্ট্রাইক লাইন টানছি। এই যে ম্যাপটা, সেটা তো এটা তোমরা নিশ্চয়ই স্টাডি করে নিয়েছো। এই ম্যাপটাতে কটা সিরিজ আছে, কটা ফরমেশন আছে, একটু আমাকে বলো। বলো। স্যার একটাই সেই আছে। একটাই সিরিজ এবং একটাই ফরমেশন, সেটাতে সেডিমেন্টারি ফরমেশন। ওকে, তার মানে অন্য কোনো ফরমেশন নেই, আনকনফর্মিটি, ডিসকনফর্মিটি ওসব কিছু নেই। এবার স্ট্রাকচারটা কি? কন্ট্রোল গুলো বেডিং প্লেনকে কাট করেছে, কোনো রিপিটেশন নেই, মানে ইউনিক লিনিয়ার স্ট্রাকচার। ওকে, ঠিক আছে, চলো। তাহলে এবার আমি একটা বেডিং প্লেন নিচ্ছি, সেই বেডিং প্লেনের উপরে আমি একজোড়া স্ট্রাইক লাইন টানবো, যেটা সাধারণত আমরা করে থাকি বেড গুলোকে প্রোফাইলে আঁকার জন্য। ওকে, আমি এই বেডিং প্লেনটা নিচ্ছি, এই বেডিং প্লেনটা নিচ্ছি। তাহলে একটু দূরে দূরে, আমি বলেছিলাম একই ভ্যালুর কন্ট্যুর একটু দূরে দূরে নেওয়ার চেষ্টা করবে। আমি এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম 900, ওই সেম বেডিং প্লেনটা এদিকেও আছে, তাহলে 900। ঠিক আছে? এবার দেখো, আমি বলেছি যে এটা হতেই হবে যে কোন একটা বেডিং প্লেনের উপরে একই কন্ট্যুর যতবার কাট করবে সেই পয়েন্ট গুলো একটা স্ট্রেট লাইনে আসবেই। এটা হচ্ছে জ্যামিতিক প্রিন্সিপাল। এবার আমি স্ট্রাইক লাইনটা টেনে দিলাম, ভালো করে খেয়াল করো। এবার আমি আরেকটা স্ট্রাইক লাইন টানবো, আমার এবার চোখ বন্ধ করে জাস্ট জাস্ট যে কোনো দুটো পয়েন্ট নেব, আর বা একটা পয়েন্ট হলেও হবে। আমি কি করব, এবার ওই স্ট্রাইক লাইনের প্যারালাল এই দুটো বিন্দুকে যোগ করে দেবো, আমার কাজ হয়ে যাবে। এইবার দেখো, এই দুটো স্ট্রাইক লাইন যেটা আমরা টেনেছি, এখানে একটা দারুণ জিনিস ঘটেছে। মানে এই ম্যাপটা আমাদের এই আজকে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি থিকনেস, সেটা বোঝানোর ক্ষেত্রে খুব মানে উপকারী একটা ম্যাপ। দেখো, এটা তাহলে এই বেডিং প্লেনের উপরে, অর্থাৎ এই যে বেডিং প্লেনটা, এই বেডিং প্লেনের উপরে আমি টেনেছি। তো এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এটা তাহলে কত মানগুলো লিখে ফেলি, কত এটা, এটা হচ্ছে 1000 আর এটা হচ্ছে 900, তাই তো? 900। এবার দেখো,
কোন একটা বেডিং প্লেনে, আমি এর আগের দিন বলেছিলাম, তোরা খেয়াল করেছিস কিনা আমি জানি না, কোন একটা বেডিং প্লেনের কোন একটা স্ট্রাইক লাইন যখন অন্য বেডিং প্লেনকে কাট করবে তখন কিন্তু অন্য কন্ট্রোলে কাট করবে, একই কন্ট্রোল ভ্যালুতে কাট করবে না। এই বেডিং প্লেনের এই স্ট্রাইক লাইনটা অন্য আরেকটা বেডিং প্লেনে দেখো কততে কাট করেছে, 1100তে কাট করেছে। তাহলে থিকনেস কত হলো, অর্থাৎ এই পার্টিকুলার বেড আর থিকনেস কত হলো, কারণ ওই বেডের আপার বেডিং প্লেনের স্ট্রাইক লাইন যেটা 900তে কাট করেছে, ওই বেডের লোয়ার বেডিং প্লেন, বা সরি এক্ষেত্রে এটা আপার হবে, এটা লোয়ার হবে। কোন একটা বেডের একটা বেডিং প্লেন, সেখানে স্ট্রাইক লাইন 900তে কাট করেছে, ওটা লোয়ার বেডিং প্লেন কারণ উচ্চতা নিচে রয়েছে। আবার ওই বেডের আরেকটা বেডিং প্লেন, সেখানে ওই একই স্ট্রাইক লাইন 1100তে কাট করেছে, তখন ওটা আপার বেডিং প্লেন যেহেতু উচ্চতা বেশি। তাহলে ওই বেডের ভার্টিক্যাল থিকনেস কত হলো, 900 থেকে 1100 ডিফারেন্স কত, 200। 200। তাহলে ওই বেডের থিকনেস হয়ে গেল 200। এটা বেশ কিছু ম্যাপের ক্ষেত্রে এটা তোমরা পাবে, অর্থাৎ কোন একটা বেডিং প্লেনে তুমি যখন স্ট্রাইক লাইন টানলে দেখলে সেই স্ট্রাইক লাইনটা একাধিক বেডকে কাট করে গেছে এবং কন্ট্রোল যেখানে ছেদ করেছে সেখানেই কাট করে গেছে। তুমি দেখো ওই স্ট্রাইক লাইনটা তুমি এখানে দেখো সেম 200 বেরোবে, এখানে এখানে দেখো 200 বেরোবে, এখানে দেখো 200 বেরোবে, বেরোবেই। এখানে দেখো 200 বেরোবে, কোথাও তুমি অন্য রকম দেখতে পাবে না। অর্থাৎ ওই বেডটা যেখানে যেখানে থাকবে, যতগুলো কন্ট্যুর ওই বেডিং প্লেনের ওই বেডের যে কোনো একটা বেডিং প্লেনের উপরে টানবে, যতগুলো স্ট্রাইক লাইন, কন্ট্যুর নয়, প্রত্যেকটা জায়গাতে এইরকমই দেখতে পাবে, অর্থাৎ সেম থিকনেস দেখতে পাবে। এইটুকু তোমরা বুঝলে কিনা বলো। তাহলে ওই বেডের থিকনেস পেয়ে গেলাম 200। আর বাকি থাকলো এই বেডটা, এই বেডটা আমি বলেছি একদম আপার আর একদম লোয়ার, এই দুটো বেডে থিকনেস বের করতে পারবো না। তাহলে ইন্টারমিডিয়েট, এখানে তিনটে বেড আছে, তিনটে ইন্টারমিডিয়েট বেড আছে। সেই তিনটে ইন্টারমিডিয়েট এর মধ্যে প্রথমটা আমরা পেলাম থিকনেস 200, তারপরেরটা অর্থাৎ এই বেডটা, এটা যদি আমরা বের করতে চাই, দেখো অলরেডি বেরিয়ে গেছে কিনা দেখো, না বেরোয়নি। তার জন্য আমাকে যেটা করতে হবে, একটু সরে আসতে হবে এইদিকে, এই দেখো এই পয়েন্টটা, অর্থাৎ এই বেডিং প্লেনের উপরে আমি যদি টানি স্ট্রাইক লাইন টানার চেষ্টা করি, এই একটা পয়েন্ট কততে কাট করেছে, এটা 900, এখানে দেখো 900, আবার 900 কাট করেছে এখানে। এবার এই তিনটে পয়েন্ট যোগ করে দাও, তিনটে পয়েন্ট যোগ করে দাও, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, ঠিক আছে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, তাহলে এই এই যে বেড যেটা টিক মারা আছে, তার একটা বেডিং প্লেন সেটাতে কাট করেছে 900তে, আবার সেটা এখানে কাট করেছে 1200তে। অর্থাৎ ওই বেডিং প্লেনের আপার বেডিং, ওই বেডের আপার বেডিং প্লেনে কাট করেছে 1200 ভ্যালুতে, আর ওই বেডের লোয়ার বেডিং প্লেনে কাট করেছে 900তে। তাহলে ভার্টিক্যাল থিকনেস কত এলো, 300। ক্লিয়ার? এবার দেখো তুমি এখানে, তাহলে এখানে 300, এখানেও সেম জিনিস ঘটেছে, এখানেও 300 পাবে, পেতেই হবে। এবার এই স্ট্রাইক লাইনটা আমাকে থার্ড ইন্টারমিডিয়েট বেড যেটা, সেটার ক্ষেত্রেও কাজে লেগে যাচ্ছে। দেখো, অর্থাৎ আমি এবার এই বেডটার কথা বলছি, সেই বেডের দুটো বেডিং প্লেন, একটা আর একটা, কততে কাট করেছে, একটা 900তে কাট করেছে একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট 700তে। অর্থাৎ আপার বেডিং প্লেনে 900 কন্ট্যুরে কাট করেছে, লোয়ার বেডিং প্লেনে 700 কন্ট্যুরে কাট করেছে। তাহলে কত বেরোলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে ইন্টারমিডিয়েট বেড গুলোর থিকনেস পেয়ে গেলাম। এবার এই থিকনেসটা অবশ্যই ভার্টিক্যাল থিকনেস, কারণ আমি স্ট্রাইক লাইনের ডিফারেন্স দিয়ে আমরা এখানে বলছি, আর আমরা জানি স্ট্রাইক লাইন এক একটা উচ্চতায় ছেদ করে, সেই জন্য এটা ভার্টিক্যাল থিকনেস হবে, অলওয়েজ ভার্টিক্যাল থিকনেস হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ভার্টিক্যাল থিকনেস থেকে কিভাবে ট্রু থিকনেস বের করব। সেটা বলার আগে আমি আরো দু তিনটে সিচুয়েশন, অর্থাৎ এই ম্যাপটা, পার্টিকুলার এই ম্যাপটাতে খুব সহজেই আমরা পেয়ে গেলাম, কারণ স্ট্রাইক লাইন একাধিক বেডিং প্লেনকে একাধিক কন্ট্যুরে কাট করেছে। কিন্তু এরকম সিচুয়েশনও তো তৈরি হতে পারে, এরকম সিচুয়েশনও তো তৈরি হতে পারে, কোন একটা পার্টিকুলার স্ট্রাইক বেডিং প্লেনের উপরে টানা স্ট্রাইক লাইন অন্য কোনো বেডিং প্লেনকে কাট করছে না, তুমি দেখো, বা কাট করলেও কোনো কন্ট্যুর ভ্যালুতে কাট করছে না, করছে কি করছে না। তাহলে এক্ষেত্রে কি থিকনেস বের করতে পারবো না? যদি বের করতে না পারি, কেন পারবো না? আর যদি পারি, কিভাবে পারবো? এইবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, তাহলে এটা একটা ইন্টারমিডিয়েট বেড, এটা একটা ইন্টারমিডিয়েট বেড, এই দুটো বেডের থিকনেস আমরা পেতে পারি।
এবার এখানে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে দুটো কন্টুর কাট করেছে এরকম একটা বেডিং প্লেনের উপরে স্ট্রাইক লাইন টানো। এটা হয়ে গেল 200 ভ্যালু, এটা হয়ে গেল 300 ভ্যালু। এইবার এখানে অনেক সময় যখন দুটো স্ট্রাইক লাইন বা একটা স্ট্রাইক লাইন আমি যখন টানছি কোনো একটা বেডিং প্লেনের উপরে, তখন সেটা অন্য অর্থাৎ ওই বেডের অন্য বেডিং প্লেনের কোনো ভ্যালুতে কাট করছে না, এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয়। আমি এই বেডিং প্লেনটাকে ধরেছি এবং সেখানে আমি দুটো স্ট্রাইক লাইন টেনেছি। এক্ষেত্রে আমাকে এই বেডের থিকনেস এবং এই বেডের থিকনেস কি করে বেরোবে? এবার আমি দুটো স্ট্রাইক লাইন টেনেছি, তাহলে সেই দুটো স্ট্রাইক লাইনের ঠিক মিডিল পয়েন্ট যদি আমি ভাবি, সেই বরাবর যদি আমি একটা স্ট্রাইক লাইন কল্পনা করি, তাহলে সেটা কত হবে? 250। কারণ স্ট্রাইক দুটো আলাদা উচ্চতাকে নির্দেশ করে, তাদের ঠিক মিডিল পয়েন্টটা অবশ্যই তাদের মিডিল উচ্চতাটাই নির্দেশ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবার তাহলে ওটা একটা যদি আমি স্ট্রাইক লাইন ধরে নিই, তাহলে এবার দেখবো যে এই স্ট্রাইক লাইনটা ওই বেডের অন্য কোনো বেডিং প্লেনে কোনো কন্ট্রোল ভ্যালুতে কাট করছে কিনা। সাধারণত যে জিওলজিক্যাল ম্যাপ গুলো আমরা প্র্যাকটিস করি অধিকাংশই রিয়েল নয়, এগুলো সব তৈরি করা এবং সিম্পল জিওলজিক্যাল স্ট্রাকচার বেসড জিওলজিক্যাল ম্যাপ, যার ফলে আমরা যে কন্ডিশন গুলো বলি সেই কন্ডিশন গুলো ফুলফিল করে যায়। এখানে আমি যে ছবিটা এঁকেছি সেখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে এই যে কন্ট্রোলটা সেটা হয়তো এই বরাবর কাট করে গেছে, তাহলে এবং সেটা কত কন্ট্রোল? 300। তাহলে কোনো একটা স্ট্রাইক লাইন যেটা আমি এখানে 250 বের করলাম, সেটা পার্টিকুলার এই বেডের জন্য তার একটা বেডিং প্লেনে 250 তে কাট করছে, আরেকটা বেডিং প্লেনে 300 তে কাট করছে। তাহলে এই বেডটা থিকনেস হয়ে গেল 50। এভাবেও আমরা করতে পারি। এটা হচ্ছে যে থিন বা পাতলা যে বেড গুলো হয় সেগুলোর ক্ষেত্রে এরকম মাঝামাঝি একটা স্ট্রাইক লাইন টেনে আমাদেরকে করতে হয়। এটা বুঝলে কিনা বলো? অর্থাৎ দুটো স্ট্রাইক লাইন টেনে যখন হচ্ছে না, তখন মিডিল একটা স্ট্রাইক লাইন হাফ ভ্যালুর বা অর্ধেক ভ্যালু স্ট্রাইক লাইন টেনে দেখতে হয় যে সেই স্ট্রাইক লাইনটা ওই বেডের অন্য বেডিং প্লেনে অন্য কোনো কন্ট্রোলকে কাট করছে কিনা। এক্ষেত্রে আমি দেখলাম 300 তে কাট করছে, তাহলে ওই স্ট্রাইক লাইন কোন একটা বেডের লোয়ার বেডিং প্লেনে 250 তে কাট করছে আর আপার বেডিং প্লেনে 300 তে কাট করছে, তাহলে থিকনেস বেরোলো 350। থার্ড আরেকটা সিচুয়েশন তৈরি হতে পারে, যখন কোন একটা বেড অনেক পুরু হয়, কোন একটা বেড যখন অনেক পুরু হয়, তখন সিচুয়েশনটা কিরকম দাঁড়ায়। ধরো এই বেডিং প্লেনটার কথা আমি বলছি, এটা একটা বেড, সেই বেডের এই বেডিং প্লেনটার আমি কথা বলছি। আমি এটা হচ্ছে 200, এটা 300, এটা 400, চারটে কন্ট্রোলের কথা বলছি। এবার আমি তাহলে যে বেডের থিকনেস বের করবো সেই বেডের উপরে দুটো স্ট্রাইক লাইন টানলাম। দুটো স্ট্রাইক লাইন পেতেই হবে, কিন্তু সেই দুটো স্ট্রাইক লাইন কোন অন্য ওই বেডের অন্য বেডিং প্লেনকে কাট করছে না, কারণ বেডিং প্লেনগুলো অনেক দূরে দূরে, তার মানে হতে পারে থিকনেস অনেক বেশি হয়তো। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে গ্যাপিংটা, অর্থাৎ দুটো স্ট্রাইক লাইন, একটা হচ্ছে 200, একটা হচ্ছে 300, এদের যে গ্যাপিংটা সেটা আমরা ডিভাইডার, আমাদের কাছে স্প্রিং ডিভাইডার বা ডিভাইডার আছে, সেটা দিয়ে মেপে নেবো, এই গ্যাপিংটা মেপে নেবো। নিয়ে এবার আমরা এই পার্টিকুলার বেডের আরেকটা বেডিং প্লেন এখানে আছে, তাহলে আমরা ওই দিকে এগোবো। অর্থাৎ নেক্সট ধাপ হবে তাহলে এই পয়েন্ট, অর্থাৎ এখানে দেখলাম যে সেখানেও কাট করছে না, তারপরে আরেকটা ধাপ যাব, হয়তো দেখা গেল সেখানে গিয়ে কাট করছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে এগিয়ে এলাম যে স্ট্রাইক লাইন পর্যন্ত, কাল্পনিক একটা স্ট্রাইক লাইন, সেটার ভ্যালু কত হবে? দেখো, তাহলে এটা ছিল 200, এটা হলো 300, তাহলে গ্যাপ কত? 100। তাহলে তারপরেরটা কত হবে? 300 পরে 400 হবে, তারপরেরটা কত হবে? 500। তাহলে অ্যাকচুয়ালি এইটা হওয়া উচিত 500, কিন্তু কাট করেছে কততে? 400 তে। কাট করেছে কততে? 400 তে। তাহলে থিকনেস কত হলো? 500 মাইনাস 400 সমান সমান 100। বুঝলে কিনা বলো, না আবার বলছি? স্যার ভাড়াটাকে যদি যোগ করবো, যে দাগটা দিয়ে ওটা কিভাবে নিবো? দাগটা মানে সরাসরি স্কেল দিয়ে নিবো? স্ট্রাইক লাইন হ্যাঁ, প্রথমে টেনে নিলাম, হ্যাঁ, তারপর যে দুটো যে নিব মানে কত হচ্ছে ভাই, ভার্টিক্যাল
যে ডাক্তার নেবো স্কেল দিয়ে মানে টেনের কোনটা? এইটা সরি, এই বরাবর যাওয়ার কথা বলছি যেটা, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা মোটামুটি আমাদেরকে একদম সোজা যেতে হবে। এবার সেটা তুমি একটা পেন্সিল দিয়ে দাগ টেনে সেই বরাবর এগোতে পারো, তাহলে সুবিধা হবে, নাহলে এঁকে বেঁকে যাওয়ার চান্স থাকে। সাধারণত আমরা ডটেড লাইন দিয়ে, হালকা ডটেড লাইন দিয়ে ভার্টিক্যাল লাইনটা করে নিই, তারপরে এগোই। এবার এই গ্যাপটা নিয়ে তাহলে 200 থেকে 300, তারপরের গ্যাপটা হয়ে যাবে 400, তারপরেটা হয়ে যাবে 500। এবার দেখবে যে কোথায় গিয়ে অন্য ওই লাইনটা, অর্থাৎ সেই কাল্পনিক লাইনটা অন্য একটা কন্ট্রোল ভ্যালুতে কাট করছে, এবং সেই কন্ট্রোল ভ্যালুটা থেকে ডিফারেন্সটা বের করে নিলে আবার মানে থিকনেস বেরিয়ে যাবে। এবার যেহেতু আমরা উপরের দিকে যাচ্ছি, অর্থাৎ 200 থেকে 300, 300 থেকে 400, যদি আমাদেরকে ওই দিকে যেতে হতো তাহলে আমরা 300 থেকে 200, তারপরটা 100, তারপরটা 0, এইভাবে এগোতে হতো। বুঝে গেল? যে দুটো স্ট্রাইক লাইনকে নিয়ে তুমি এগোচ্ছ, সেই দুটো স্ট্রাইক লাইনের ভ্যালু কোন দিকে কম, সেদিকে যদি যাও তাহলে কম কমাতে থাকবে, যেদিকে বেশি সেদিকে যদি যাও বাড়াতে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ম্যাপ থেকে থিকনেস বের করার নিয়ম। প্রোফাইল আঁকার আগেই তোমরা থিকনেস এভাবে বের করতে পারো। কার কোনো জিজ্ঞাসা আছে? এবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা ভার্টিক্যাল থিকনেস বের করলাম। আচ্ছা, আমি যে জিনিসগুলো আজকে বললাম সেটা তোদের কাছে যে ম্যাপগুলো দেওয়া আছে, শেয়ার করা আছে, সেগুলো প্রিন্ট আউট নিয়ে সেগুলো থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবি। যেমন এর আগে আমরা ডিপ 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 ডিরেকশন, ট্রু ডিপ, অ্যাপারেন্ট ডিপ, অ্যামাউন্ট কত সেটা বের করার কথা বলেছি। এখানে আমরা ভার্টিক্যাল থিকনেস দেখালাম। ভার্টিক্যাল থিকনেস বের করার যে 3টে পদ্ধতি দেখালাম, মানে 2টো মেথড, একটা প্রোফাইল থেকে, সেটা তো প্রোফাইল আঁকার পরেই বেরোবে। আর প্রোফাইল না এঁকে ম্যাপ থেকে বের করার জন্য আমি 3টে কন্ডিশনের কথা বললাম। সেই 3টে কন্ডিশন দেখবি কোনো না কোনো ম্যাপে পেয়ে যাবি। আমি একটা ফার্স্ট কন্ডিশন যেটা সহজ, সেটা একটা ম্যাপ উদাহরণ দিয়ে বোঝালাম, ওটা তো বুঝলি। বাকি যে দুটো কন্ডিশন যেখানে সরাসরি কাট করছে না, আমাদেরকে মিডিলে কোনো স্ট্রাইক লাইন ভাবতে হচ্ছে, বা আমাদেরকে এগিয়ে বা পিছিয়ে যেতে হচ্ছে, সেরকম ম্যাপও পাবি। তো সেগুলো প্র্যাকটিস করবি, করে আমাকে ফিডব্যাক দিবি নেক্সট দিন। ওকে, এইবার ভার্টিক্যাল থিকনেস পেলে ট্রু থিকনেস আমরা কি করে পাবো? ট্রু থিকনেস আমরা কি করে পাবো সেটাও তো বের করতে হবে, কারণ পরীক্ষাতে আমরা যখন বিশেষ করে সাকসেশন, জিওলজিক্যাল সাকসেশন আমাদের লিখতে দেয়, তখন কিন্তু এই থিকনেসের গল্পটা আমাদেরকে লিখতে হয়। ভার্টিক্যাল থিকনেস, ট্রু থিকনেস। তাহলে ভার্টিক্যাল থিকনেস তো বের হচ্ছে, ট্রু থিকনেস কি করে বের করব? ম্যাপ থেকে সূত্র আছে, দেখো। আমি, এটা একটা বেড, এটা হচ্ছে তার ডিপ। ঠিক আছে, একদম জ্যামিতির সূত্র, অর্থাৎ ডিপ জানা আছে আমার। আর আমি যদি ভার্টিক্যাল থিকনেসটা জানতে পারি, যদি ভার্টিক্যাল থিকনেসটা আমি জানতে পারি, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। যদি ভার্টিক্যাল থিকনেসটা আমি জানতে পারি, তাহলে আমার ট্রু থিকনেস হবে এই বরাবর, তাই তো? এবার এটাকে একটা ত্রিভুজ কল্পনা করো, এ বি সি। তাহলে এ সি হবে ট্রু থিকনেস, যেটা আমাকে বের করতে হবে, আর বি সি হচ্ছে ভার্টিক্যাল থিকনেস, যেটা আমার জানা আছে। এবার দেখো, এই যে ত্রিভুজ, সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। অতিভুজটা হচ্ছে আমার ভার্টিক্যাল থিকনেস। তাহলে ত্রিভুজ এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এ বি হচ্ছে বেস বা ভূমি, বি সি হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ, আর এ সি হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। ঠিক আছে, এবার দেখো ভালো করে। এবার প্রশ্ন হচ্ছে যে এর এই কোণটা কত? আমরা জানি কি? এইটা তো 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার আর বেজের সংযোগ স্থল হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার করছি, বড় করে আসছে। এটা হচ্ছে ওই ত্রিভুজটা, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার আমি এই এই কোণটা জানি, এটা হচ্ছে ডিপ থিটা। স্যার আরেকবার বলেন, বুঝতে পারলাম না। এই টোটাল কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি কিনা? কারণ অনুভূমিক লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, 90 ডিগ্রি তো হবে। এই যে লাল রং দিয়ে দেখালাম, এই কোণটা 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার অনুভূমিক রেখা আর উল্লম্ব রেখা, তাদের মানে সংযোগ স্থলে তো 90 ডিগ্রি কোণই উৎপন্ন হয় উভয় দিকে। তো এটা 90 ডিগ্রি কোণ।
আর এইটা হচ্ছে আমার থিটা। এইটা যদি থিটা হয় তাহলে এটা কত? এটা 90 ডিগ্রি, কারণ এটাও হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, কারণ এইটা হচ্ছে বেডিং প্লেন, আমি বলেছিলাম এইটা হচ্ছে বেডিং প্লেন, আর এটা হচ্ছে ট্রু থিকনেস ডিরেকশন, তার মানে এটা পারপেন্ডিকুলার লাইন, তাহলে এটা 90 ডিগ্রি। এটুকু বুঝলে? তাহলে একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তার একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ থিটা, তাহলে আরেকটা কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? অর্থাৎ হ্যাঁ স্যার। টিক চিহ্ন দেয়া এই কোণটা আমার হয়ে গেল, এই কোণটা আমার হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি এটা জাস্ট এমনি বোঝাচ্ছি, সরাসরি বলে দিলেও হতো, কিন্তু লজিকটা তোদেরকে বোঝাচ্ছি। তাহলে এবার এই কোণটা কত হবে? অর্থাৎ আমাদের এই কোণটা জানা দরকার। এই কোণটা কত হবে? থিটা। কারণ 90 ডিগ্রি টোটাল কোণ, তার একটা কোণ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তার আরেকটা কোণ কত হবে? থিটাই তো হবে। এবার তো সহজ হিসাব। হ্যাঁ 90 স্যার, বুঝতে ডিগ্রি, পারলাম। হ্যাঁ 90 ডিগ্রি হচ্ছে বুঝতে পারলাম। টোটাল। ওকে, তাহলে একটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে আরেকটা অবশ্যই থিটাই হবে, কারণ থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 90 হয় কিনা দেখো, তাহলে বুঝে যাবে। তাহলে থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এবার এটা কেটে গেল, এটা আমি বোঝাতে চাইছিলাম। যাই হোক, তো তাহলে আমি আমার যে ত্রিভুজ এবিসি, আমার যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, তার একটা কোণ আমি পেলাম থিটা, একটা তো রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটাও 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা আরেকটা উপায় বের করা যায়, সেটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটাও 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এটা হচ্ছে একান্তর কোণ। দেখ, আমি অন্য উপায়ে বুঝিয়ে দিলাম। তো এবার আমি যেটা করব, যে সেটা হচ্ছে আমার ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ আমি পেয়ে গেছি, যার ভূমি, তাহলে অর্থাৎ এইটা যদি সূক্ষ্মকোণ হয়, এইটা যদি সূক্ষ্মকোণ হয়, যেটা থিটা বলছি, তাহলে যেটা ট্রু থিকনেস লাইন, যেটা ট্রু থিকনেস লাইন সেটা হয়ে যাবে ভূমি, আর বেডিং প্লেন বরাবর এইটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে অতিভুজ। ঠিক আছে, এবার তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা এসি বের করব। এসি হচ্ছে ভূমি, তাহলে ভূমি এসি ডিভাইডেড বাই আমার কি জানা আছে? অতিভুজ জানা আছে, ভার্টিক্যাল থিকনেস। আমি তো লম্ব জানি না, আমি ভার্টিক্যাল থিকনেসও জানি। তাহলে ভার্টিক্যাল থিকনেস তার মানে হচ্ছে বিসি, যেটা বেসিক্যালি অতিভুজ বিসি, তার মানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ইজ ইকুয়াল টু কি হবে? সাইন কস ট্যান, কোনটা হবে? কস থিটা। এটা মানে এখানে হচ্ছে ডিপটা। এবার তাহলে এসি ইজ ইকুয়াল টু বিসি কস, তার মানে বেসিক্যালি শুধু তোমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে ভার্টিক্যাল থিকনেস ইজ ইকুয়াল টু, সরি, ট্রু থিকনেস ইজ ইকুয়াল টু, ট্রু থিকনেস ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল থিকনেস, ভার্টিক্যাল থিকনেস ইন্টু কস ট্রু ডি, কস ট্রু ডি। এটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। আর এতক্ষণ যা বোঝালাম সেগুলো তোমাদের এক্সট্রা নলেজের জন্য, আর কিছু নয়, কোথা থেকে এলো সেইগুলো বোঝাবে। তাহলে ভার্টিক্যাল থিকনেস যখনই পেয়ে যাবে, তখন ট্রু থিকনেস এর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবে, যে ট্রু থিকনেস ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল থিকনেস যেটা পেয়েছি তার সঙ্গে ট্রু ডিপের কস গুণ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবার আমি একটা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি আরেকটা ম্যাপ করি, না হলে বোঝানো যাবে না। ওকে, এবার এই ম্যাপটাতে আমার সেকশন লাইন, সেকশন লাইনের উপরে এরকম কিছু ব্যাপার থাকবে। ধরো এই বরাবর আমার সেকশন লাইন আছে, তার মানে কিছু বেড থাকবে যেগুলো কোনো বেডের নিচে আছে, অর্থাৎ হিডেন বেড। তাহলে সেই বেডিং প্লেনটাকেও তো আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমি যখন প্রোফাইলটা আঁকবো, যেগুলো হিডেন বেড, যেমন এটা একটা হিডেন বেড, এটা একটা হিডেন বেড, অর্থাৎ সেকশন লাইনের উপরে কাট করেনি, নিচে আছে, কিভাবে আমরা দেখাবো? দুটো উপায় আছে।
এটুকু মানে সমস্যাটা বোঝা গেল তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এবার আমি এটা দেখাতে গেলে দুটো উপায় আছে। একটা হচ্ছে প্রজেক্ট মেথড, অর্থাৎ সরাসরি আমি একটা আন্দাজ মতো, এই যে যেমন করেছি আন্দাজ মতো ওরিয়েন্টেশন অনুযায়ী বেডিং প্লেনটা প্রজেক্ট করে উপরে টেনে দিলাম, ঠিক আছে? দিয়ে তারপরে আমি যখন প্রোফাইল আঁকছি, সেখানে প্রোফাইলটা আঁকা কমপ্লিট হওয়ার পরে আমি বলেছিলাম যে বেডিং প্লেনের পয়েন্ট গুলোকে নিয়ে এখানে সেই পয়েন্ট গুলোকে করতে হবে। করার পরে অবশ্যই যখন তোমরা মাল্টিপল সিরিজের ম্যাপ আঁকবে, আমি আগের দিন সিঙ্গেল সিরিজের ম্যাপ দেখিয়েছিলাম, যখন মাল্টিপল সিরিজের ম্যাপ আঁকবে, যখন মাল্টিপল সিরিজের ম্যাপ আঁকবে তখন কিন্তু তোমরা স্টার্ট করবে ইয়াঙ্গার সিরিজ থেকে। অর্থাৎ প্রথমে ইয়াঙ্গার সিরিজটা আগে আঁকবে, তারপরে ওল্ডার সিরিজ, ঠিক আছে? এবার ধরো তুমি ইয়াঙ্গার সিরিজ এখানে দেখিয়ে দিলে, ঠিক আছে? ইয়াঙ্গার সিরিজ আঁকা হয়ে গেল। এইবার তোমার ওল্ডার সিরিজের কোনো একটা বেড এখানে হিডেন আছে, তার পয়েন্টটা তুমি এখানে পেয়েছো, তার পয়েন্টটা তুমি এখানে পেয়েছো। এবার ধরো ওল্ডার সিরিজের ডিপ হচ্ছে এইদিকে, আরেকটা পয়েন্ট এখানে আছে। তখন কি করবে? সিম্পলি যে প্রোফাইলের উপরে যেখানে ওই বেডটা কাট করেছে তার ঠিক ভার্টিক্যালি নিচে, অর্থাৎ ইয়াঙ্গার সিরিজের লোয়েস্ট বেড যেটা, সেখান থেকে টানবে, নট এখান থেকে। এটা কিন্তু নয়, ঠিক আছে? কোথা থেকে টানবে? ওই পয়েন্ট থেকে একদম নিচে, যেখানে ইয়াঙ্গার সিরিজের লোয়ার বেডিং প্লেন অবস্থান করছে, সেই লেভেলে পয়েন্টটাকে নিয়ে আসবে, নিচে তারপরে টানবে। এটাও তাই, এখান থেকে টানবে। এটা একটা উপায়, এটাকে প্রজেক্ট মেথড বলা হয়। এটাতেও ত্রুটি আসে, থিকনেসের গন্ডগোল চলে আসে, আমরা যখন খাতা দেখি আমরা দেখেই বুঝতে পারি। তাহলে আরেকটা অল্টারনেটিভ এবং যথাযথ উপায় কি? যথাযথ উপায় হচ্ছে যে বেডিং প্লেনটা তোমার স্ট্রাইক এই সেকশন লাইনের উপরে আসছে না, তুমি সিম্পলি সেই বেডিং প্লেনের উপরে একটা স্ট্রাইক লাইন যদি টানা যায় টেনে নাও। এখানে টানা যাচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, একটা পয়েন্ট আছে, অসুবিধা নেই। পারপেন্ডিকুলার প্যারালাল হবে, এই দিকের যে স্ট্রাইক লাইন আছে তার সঙ্গে প্যারালাল টেনে দেবো। তাহলে এটা হয়ে গেল কত? 800। এবার তুমি সিম্পলি শুধু এই স্ট্রাইক লাইনের পয়েন্টটা নেবে, নিয়ে স্ট্রাইক লাইনের পয়েন্ট থেকে 800 তোমার স্কেল অনুযায়ী উঠবে, সেখান থেকে টেনে দেবে ডিপ অনুযায়ী, অর্থাৎ ওই সিরিজের ডিপ অনুযায়ী। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এই যে স্ট্রাইক লাইন মেথড, অর্থাৎ এক্ষেত্রে বেডিং প্লেন দেখাচ্ছি বেসড অন স্ট্রাইক লাইন, ইট ইজ ভেরি অ্যাকিউরেট প্রোফাইল তোমাকে দেবে, অ্যাকিউরেট জিওলজিক্যাল সেকশন তোমাকে দেবে। তুমি চাইলে, আমি এখানে যে বলেছিলাম যে কাট করছে, সেই পয়েন্ট গুলো নাও, নিয়ে ডিপ অনুযায়ী টানো। অনেক সময় পয়েন্টে পয়েন্টে মেলে না, ছেলেমেয়েরা কনফিউশনে পড়ে যায়, কিচ্ছু দরকার নেই। তুমি প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা বেডিং প্লেনের জন্য, প্রত্যেকটা বেডিং প্লেনের জন্য, বিশেষ করে ইউনিক্লিনাল এবং ফোল্ডেড, প্রত্যেকটা বেডিং প্লেনের জন্য একটা করে স্ট্রাইক লাইন, সিম্পলি একটা করে স্ট্রাইক লাইন। তুমি ডিপ জানো, আগে ডিপ জেনে গেছো, এবার সেই একটা করে স্ট্রাইক লাইনের পয়েন্ট গুলো শুধু নেবে আর ডিপ অনুযায়ী টেনে দেবে। স্ট্রাইক লাইনের পয়েন্ট, অর্থাৎ স্ট্রাইক লাইনের ভ্যালু যা উঠলে টেনে দিলে, স্ট্রাইক লাইনের ভ্যালু যা উঠলে টেনে দিলে, স্ট্রাইক লাইনের ভ্যালু যা উঠলে টেনে দিলে। তোমার একই সঙ্গে বেড গুলো টানা হয়ে গেল, থিকনেস, ট্রু থিকনেস বা ভার্টিক্যাল থিকনেস সেটাও এক্স্যাক্টলি সেম আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাপ থেকে আর তোমার থিকনেস বের করার দরকার হবে না, যদি তুমি এই পদ্ধতিতে, অর্থাৎ আমি যেভাবে বললাম যে স্ট্রাইক লাইনের মাধ্যমে যদি প্রতিটি বেডিং প্লেন ড্র করো, তাহলে তোমার ম্যাপ থেকে আর ওই থিকনেস বের করতে হবে না, এখান থেকে এবার তুমি মেপে নাও। কারণ তুমি অলরেডি স্ট্রাইক লাইনের উচ্চতা অনুযায়ী একটা পয়েন্ট পেয়েছো এবং সেই পয়েন্ট থেকে বেডিং প্লেন গুলো টেনেছো। এখানেও তাই, এটা একটা পয়েন্ট পেলে এটা একটা পয়েন্ট পাবে, আরেকটা বেডিং প্লেন হয়ে যাবে, এটা একটা পয়েন্ট পাবে, আরেকটা বেডিং প্লেন হয়ে যাবে। এক্ষেত্রে কোনো হিডেন বেড থাকলেও সেটাও তুমি নির্দ্বিধায় টানতে পারবে, কিন্তু তোমার যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ডিপ, ডিপটা আগে তোমাকে বের করে নিতে হবে। তারপরে প্রতিটি স্ট্রাইক লাইনের যে, এই প্রতিটি বেডিং প্লেনের যে একটা করে স্ট্রাইক লাইন, তার যে ভ্যালু, তোমার যে ভার্টিক্যাল স্কেল আছে সেই অনুযায়ী তুমি বেস থেকে উপরে ওঠো, ডিপ অনুযায়ী সেই ডিরেকশনে টেনে দাও। এটুকু বুঝলে?